কোন জায়গাটা আটকেছে বলো, কোন প্রবলেমটা? ফার্স্টেরটা কি করে হবে বলো? আমার কি ছিল? আচ্ছা ফার্স্ট প্রবলেমটা কি আটকেছে, প্রথমটা? স্যার, প্রথমটাতে স্যার মানে অ্যান্সারটা লাস্টের দিকে আসছে না। এটা দেখো প্রথম প্রবলেমটা ছিলটা কি, আরেকবার বলে দিই তাহলে। abc.def এরকম একটা নাম্বারের কথা আমি বলেছিলাম। এই নাম্বারটা কোন সিস্টেমে আছে? এটা কোন সিস্টেমে থাকে এরকম নাম্বার বলো? এরকম নাম্বার কোন সিস্টেমে আছে? 16 হেক্সাডেসিমেল। তাহলে এটাকে ভাঙলে কি রকম হবে বলো? এ মানে কত? এ মানে কত অ্যাকচুয়ালি? এ মানে হচ্ছে 10। 10 ইন্টু কত বলো? 10 ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে এখানে? এটা কত নাম্বার ঘর? মানে দশমিকের স্যার আগে 2 যদি হবে। আমরা ধরি, এখানে 16 টু দি পাওয়ার 2 হবে। 16 টু দি পাওয়ার 2 হবে। তারপরে বি মানে কত? বি মানে হচ্ছে 11। 11 ইন্টু 10 টু দি 16 টু দি পাওয়ার কত হবে? 16 টু দি পাওয়ার 1 হবে। প্লাস সি মানে কত? 12। 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 হবে। এই তো ব্যাপার। এবিসিটা হয়ে গেল। আর ডিইএফ টা দশমিকের পরে আছে যেহেতু, তাহলে ডি মানে কত? 13। 13 ইন্টু কত হবে বলো? 13 ইন্টু 16 টু দি পাওয়ার কত? -1 স্যার -1। প্লাস 14 ইন্টু কত? 16 টু দি পাওয়ার -2। 16 টু দি পাওয়ার -2 প্লাস 15 ইন্টু 16 টু দি পাওয়ার -3। 15 ইন্টু 16 টু দি পাওয়ার -3। ক্যালকুলেটরে বসিয়ে করো, কত কত আসছে অ্যান্সার ফাইনাল বলো? এই যোগ করলে কত আসছে? স্যার আর এটা আসছে 2748 2748 0.87085 87 0 স্যার 085। 85 085। ঠিক আছে, বেস তাহলে 10। এরকম এরকম ভাবে আসছে অ্যান্সারটা উইথ বেস 10। তাহলে এটাই বার করতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরকম প্রবলেম যদি দেয় abc.def উইথ বেস 16, এটাকে আমরা যখন ডেসিমেলের বেসে নিয়ে যাব, 10 বেসে নিয়ে যাব, তখন এরকম ভাবে করব। ঠিক আছে, আবার যদি আমার উল্টোটা থাকতো, এখানে যেমন ধরো আমাদের 3215.125 একটা নাম্বার দেওয়া ছিল। 3215, এটা থেকে আমরা আমরা ডেসিমেলটা বাইনারিতে কিভাবে নিয়ে যাবো? 3215 থেকে বাইনারি কি করে হবে বলো? 3215 প্রথমে ওই ওই জায়গাটাকে নাও। তাহলে বাইনারিতে নিয়ে যেতে গেলে প্রথমে 2 দিয়ে ভাগ করে স্টার্ট করো। তাহলে 1, তারপরে 1 থাকবে, 1607 স্যার 07 1607। 1607। আচ্ছা, এদিকে হাতে 1 স্যার অ্যারো 1 দিয়ে থাকছে। 1 1 ভাগশেষ 1 থাকছে। আবার 2 দিয়ে ভাগ করো। স্যার 803 803। 803 হাতে থাকবে 1। ভাগ 1 আচ্ছা, আবার ধরো 2 দিয়ে ভাগ করলাম, স্যার তাহলে 401 401 হাতে 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করো, 200 হাতে 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করো, 100 হাতে 0 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করো, 50 হাতে থাকবে 0। আচ্ছা, আবার ধরো 2 দিয়ে ভাগ করলাম, 25 ভাগ, এখানে কত থাকবে? 0 থাকবে। নেক্সট আবার 2 দিয়ে ভাগ করব, 12, 1 ভাগশেষ থাকবে। আবার 2 দিয়ে ভাগ করব, 6, 0 ভাগশেষ থাকবে। আবার 2 দিয়ে ভাগ করব, 3, 0 ভাগশেষ থাকছে। এটাকে আবার 2 দিয়ে ভাগ করছি, 1, 1 ভাগশেষ থাকছে। আবার এটাকে 2 দিয়ে ভাগ করছি, 0, ফাইনালি আবার 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা দেখে নেব। সরি, এটাকে আমরা দেখে নেব, আমাদের যেগুলো ভাগশেষগুলো থাকলো সেগুলোকে আমরা সিরিয়ালি নিচ থেকে উপর দিকে লিখবো। এভাবে আমরা নিচ থেকে উপরে লিখবো। তার মানে 3215 মানে কত লিখতে পারি?
3215 মানে আমরা লিখতে পারি, আচ্ছা 0.125 যেটা ছিল সেটার জন্য আমরা কিছুটা করে নিই, সেটা করে নিয়ে একবারে ফাইনালি লিখবো। 0.125 যেটা ছিল সেটার জন্য কি করবে বলো? 2 to the power -1 0.125 ইন্টু হ্যাঁ 2 দিয়ে গুণ 2 করব দিয়ে গুণ করব, তাহলে প্রথমে হয়ে যাবে 0.250, আবার 0.250 যেটা পেলাম সেটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে 0.500। 0.500 যেটা পেলাম তাকে আবার 2 দিয়ে গুণ করব, এটা হয়ে যাবে 1.000। ঠিক আছে, তাহলে আমার যেগুলো এই দশমিকের আগে যে জিনিসগুলো ছিল, যেরকম এখানে আমার এইটা ছিল, এইটা, এইটা এবং এইটা, এই তিনটাকে আমরা লিখবো কিভাবে, কোন সিকোয়েন্সে লিখবো? উপর থেকে নিচের দিক করে লিখবো। ঠিক আছে, উপর থেকে নিচের দিক করে আমরা এটাকে লিখে ফেলবো। তাহলে 3215 দশমিক আমাদের যেটা ছিল কত ছিল? এখানে 125 ছিল, 125। এটা আমাদের যে নাম্বার সিস্টেমে ছিল এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে ছিল। তার করেসপন্ডিং আমরা বাইনারি ভ্যালু কত পেয়ে যাচ্ছি? আমাদের বাইনারি ভ্যালু হয়ে যাচ্ছে 1 1 0 0 1 0 0 0 1 1 1 1 0.001। এই এতটা বড় একটা সংখ্যা, এটা হলো আমাদের করেসপন্ডিং বাইনারি নাম্বার। করেসপন্ডিং এটা হলো আমাদের বাইনারি নাম্বার। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি আমাদের ডেসিমাল টু বাইনারি যেটা দেওয়া ছিল। এবার আমি আজকে একটা জিনিস নতুন শেখাচ্ছি, তাহলে তোমাদেরকে আর এই অক্টাল গুলো আর তুমি 8 দিয়ে ভাগ করে নিয়েও করতে পারতে, বা 16 দিয়ে ভাগ করলে এতটা ক্যালকুলেশন তোমায় করতে হতো না। তার জন্য তোমাকে জেনে রাখতে হবে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, আবার বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে আসা যায়, আবার বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। এই যে ব্যাপারগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। স্যার বাইনারি থেকে অক্টালে যাওয়া যায়? হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল, বাইনারি নয়, ওই হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আর অক্টাল থেকে হেক্সাডেসিমাল ডাইরেক্ট। হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে গেলে হ্যাঁ সেটাও করা যাবে, সেটাও যাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, এক এক করে দেখা যাক কিভাবে কি করতে হয়। বাইনারি থেকে অক্টালটা প্রথমে দেখা যাক। বাইনারি থেকে অক্টালে কি করে যাবে? বাইনারি থেকে অক্টালে তোমরা কি করে যাবে বলো? না, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ওটাতে 4টে ঘর, এটাতে 3টে ঘর। তাকে কিভাবে করা যায় দেখছি, দাঁড়াও। বাইনারি থেকে ফার্স্টে অক্টালটা আমরা ফার্স্টে দেখি। অক্টাল বাইনারি নাম্বারে দেওয়া আছে, সেখান থেকে অক্টালে যেতে হবে। সাপোজ একটা নাম্বার এরকম আছে, সে একটা বড় নাম্বারই, মানে আগে যেটা পেলাম সেটাই ধরো একটা বড় নাম্বার, তো এটাকেই নিয়ে নেওয়া যাক। এই যে নাম্বারটা পেলাম, এটা বলো তো আমাকে একবার, এটা এই নাম্বারটা, এটা এই যে আগের পাতায় আমরা যে নাম্বারটা পেলাম সেটা কত ছিল? এই নাম্বারটাকে নোট করেছো? 1100 0 0 1100। দাঁড়াও, চারটে করে বলবে। 1100 ফার্স্টে লিখলাম, 1100 চারটে হয়ে গেল, আবার পরের চারটে আমাকে বলবে। 1000 1000, বেশ, তারপরে 1111 1111 হয়ে গেল, দিয়ে দশমিক ছিল 0.001 0.001। এইটা হলো আমাদের আগের পাতায় আমরা যে বাইনারি নাম্বারটা পেয়েছিলাম, সেইটা, যে বাইনারি নাম্বারটা আমরা পেয়েছিলাম সেইটা এখানে লিখলাম। ঠিক আছে, এবার এই বাইনারি নাম্বার থেকে যদি আমরা কনভার্ট করতে চাই অক্টালে, অক্টালে কনভার্ট করতে গেলে আমরা কি করব?
সেইটা প্রথমে আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে আমাকে তিনটে তিনটে করে ঘর নিয়ে শুরু করতে হবে। তিনটে, দেখো বাইনারিতে আমাদের কটা, মানে এক একটা বিট, এটাই হচ্ছে একটা বাইনারি নাম্বার। এই তো, এটা হলো বাইনারির একটা বিট, এই 1 একটা বিট, এই 1 একটা বিট, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা বিট। এখন অক্টাল নাম্বার যেখানে আমরা বলি, অক্টালে আমরা কত থেকে কত লিখতে পারি? অক্টালে আমরা 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারি। 7 এবার 0 থেকে 7 পর্যন্ত যে অক্টাল, তার মানে আমাদের যদি আমরা একটা বাইনারিতে 000 লিখি, তার করসপন্ডিং অক্টাল নাম্বার কত? 0। যদি আমরা বাইনারিতে 001 লিখি, তার করসপন্ডিং অক্টাল নাম্বার কত? শুধু আমরা একটা 1 লিখবো এরকম করে। যদি আমরা 010 লিখি, তার করসপন্ডিং অক্টাল কত? 2। যদি আমরা 011 লিখি, হ্যাঁ বলো। স্যার বিসিডি এর মতো স্যার, এটা বাইনারি কোডের ডেসিমেল। হ্যাঁ, যেরকম অক্টালে মানে বিসিডি তে তো 9 পর্যন্ত লিখেছিলাম, বিসিডি বাইনারি আচ্ছা। কোডের ডেসিমেলে, কিন্তু এই অক্টাল নাম্বার 8 আর 9 ওগুলো হবে না, 0 থেকে 7 পর্যন্তই হবে। এত দূরই তো অক্টাল নাম্বার আছে, 0 থেকে 7 পর্যন্ত, সেইগুলোর করসপন্ডিং বাইনারি গুলো আমরা লিখে ফেলছি। তারপরে ধরো 100, এটার করসপন্ডিং আমার অক্টাল নাম্বার কত? 4। যদি আমরা লিখি 101 এর করসপন্ডিং কত? 5। 110 করসপন্ডিং কত? 6। 110 এর করসপন্ডিং হলো 6 এবং 111 এর করসপন্ডিং হলো 7। 111 এর করসপন্ডিং হলো 7। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাকে প্রথম থেকে যেটা করতে হবে, দশমিকের পর থেকে, জাস্ট দশমিকটা আমার কার পরে আছে? এই 1 এর পরে আছে তো, তাহলে দশমিকের আগে তিনটে প্রথমে নিয়ে নাও। এই তিনটেকে নিয়ে একটা গ্রুপ ফরমেশন করো, তারপরে এই তিনটেকে নিয়ে একটা গ্রুপ ফরমেশন করো, এই তিনটেকে নিয়ে একটা গ্রুপ ফরমেশন করো, আবার এই তিনটেকে নিয়ে আরেকটা গ্রুপ ফরমেশন করো। ঠিক আছে, এরকম হয়ে গেল। তাহলে এখানে তোমার কিছু করতে হলো না। তোমার কটা সংখ্যা ছিল টোটাল? তিনটে, ছটা, 9টা, 12টা ছিল। 12টা ছিল বলে 4টে গ্রুপ হয়ে গেল। এবার এমন যদি এখানে 12টার জায়গায় 11টা থাকতো, তখন কি তুমি গ্রুপ করতে না? তখন তুমি লাস্টে মানে এইদিকে একটা 0 বসিয়ে নিতে, দিয়ে গ্রুপটা তৈরি করে নিতে। ঠিক আছে, তারপরে একটা 0 বসিয়ে গ্রুপটা তৈরি করে নিতে। আবার এইদিকেও তোমার 3টে নাম্বারই আছে, 3টেকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে নাও। আচ্ছা, এবার আমাকে বলো, এই যে আমার 111 হচ্ছে, এটার করসপন্ডিং ইয়ে কত, মানে অক্টাল নাম্বার কত? 111 থাকলে 7 7 এটা হলো 7। 001 এর করসপন্ডিং অক্টাল কত? 1 1। 010 এর করসপন্ডিং অক্টাল কত? 2। আর 110 এর করসপন্ডিং অক্টাল কত? 6 6 6। 110 তে। ও 4। হ্যাঁ, আচ্ছা, এই যে 001 এর করসপন্ডিং One. অক্টাল কত? 1। তাহলে এবার এর করসপন্ডিং অক্টালটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো। যদি তোমাকে অক্টালে লিখতে হতো সংখ্যাটাকে, তুমি এরকম লিখতে 6217.1, বাইরে বেস দিয়ে 8 লিখে দাও, এতেই বুঝিয়ে যাবে যে তোমার এটা অক্টাল নাম্বারে কনভার্টেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি ডাইরেক্ট 8 দিয়ে ভাগ করে করলে না, তুমি একবার বাইনারিতে করে নিলে, বাইনারিতে করে সেখান থেকে তুমি অক্টালে নিয়ে গেলে, তাহলে বাইনারি থেকে এইভাবে অক্টালে নিয়ে যাওয়া যায়। বোঝা গেল? বাইনারি থেকে অক্টালে কিভাবে নিয়ে যাবে সবাই বুঝতে পারলে? বাইনারি থেকে অক্টালে নিয়ে যেতে গেলে এরকম করে তিনটে তিনটে করে গ্রুপ করে করতে হতো। এবার তুমি যদি এটাকে ক্রস চেক করতে যাও, এই 3215 কে 8 দিয়ে ভাগ করে একবার করে দেখতে পারো, তোমার এই রেজাল্টই আসা উচিত। 3215 যেটা আছে, সেটাকে তুমি 8 দিয়ে ভাগ করতে, তাহলে এই রেজাল্টই আসে। স্যার 8 দিয়ে করেছিলাম, এটাই এসেছে। এটাই এসছে। ঠিক আছে, এইভাবে তাহলে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা যায়। বাইনারি থেকে অক্টালে কনভার্ট তো এরকম ভাবে করলে এখানে তোমার অসুবিধা হলো না, যেহেতু তোমার এখানে পুরো 12টাই আছে। এখন তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, যেখানে টোটাল হয়তো গ্রুপ ফরমেশন ইজিলি হবে না, তোমাকে একটু আগে 0 বসিয়ে করে স্যার নিতে হবে। কটা গ্রুপ করব এটা কি করে বুঝবো? এই তো, বাইনারি থেকে অক্টালে যদি যেতে চাও, বাইনারি থেকে যদি অক্টালে যেতে চাও, তাহলে এই তো অক্টাল নাম্বারে কতগুলো থাকে? 0 থেকে 7 পর্যন্ত থাকে। 0 থেকে 7 পর্যন্ত লিখতে গেলে তাতে কটা করে ডিজিট আছে অক্টাল নাম্বারে? দেখো
তিনটে ডিজিট সবকটা ঘর 1 হয়ে গেলে তোমার 7 চলে আসছে, মানে আচ্ছা, 3 এর থ্রি বেশি তো বিটের ডিজিট হবে না। 3 বিটের তিনটে হলেই করে- স্যার এটা 7 তিনটে, হবে। হ্যাঁ, তিনটে করে বিট একসঙ্গে নিয়ে তুমি অক্টাল নাম্বারে করতে পারো। স্যার এমনি কোনো ফর্মুলা নাই যে এই বসে যাবে 3টে গ্রুপ না 4টে গ্রুপ এরকম? না, এরকম কিছু নেই, মানে অক্টালে করতে গেলে 3টে করে গ্রুপ নেবে, আবার যদি হেক্সাডেসিমালে করতে হতো তুমি 4টে করে গ্রুপ নিতে। এই নাম্বারটাকে যদি আমি স্যার হেক্সাডেসিমালে শুধু ডেসিমেলে করতে গেলে কটা গ্রুপ ডাইরেক্ট? ডেসিমেলে তো এরকম করে গ্রুপ করে হবে না। ডেসিমেল যদি তুমি বাইনারি থেকে ডেসিমেলে যেতে চাও তাহলে কিন্তু এরকম গ্রুপ করে হবে না। ডেসিমেল থেকে বাইনারিতে যেতে গেলে ওই 2 টু দি পাওয়ার করে করেই করতে হবে তোমাকে, ওখানে ওরকম কিছু নেই। কিন্তু যেহেতু অক্টাল নাম্বারে আমার কত বেস, সরি বাইনারি নাম্বারে 2 এর বেস, আমাদের যেটা অক্টাল নাম্বার সেখানে 8 এর বেস, তারপরে হচ্ছে কত, ওটা হচ্ছে 16, হেক্সাডেসিমাল হচ্ছে 16 এর বেস, মানে এটা কত 2 টু দি পাওয়ার 1 অ্যাকচুয়ালি বলতে পারো বাইনারিটা, এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 3 বলতে পারো অক্টালটা, ঠিক আছে, এবং হেক্সাডেসিমালটা বলতে পারো তুমি 2 টু দি পাওয়ার 4। তার মানে যেহেতু এরকম ব্যাপার, তার মানে এখানে তুমি এই 2 এর পাওয়ারটা দেখে একটু অ্যাপ্রক্সিমেশন করতে পারো। 2 এর পাওয়ারটা দেখো এখানে 3 আছে, মানে অক্টালের ক্ষেত্রে তুমি 3টে করে নেবে, হেক্সাডেসিমালে 4টে করে নেবে, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এইভাবে করতে হবে। যদি আমার এই নাম্বার যেটা দেওয়া ছিল সেটাকে যদি আমরা চেষ্টা করতাম যে আমাদের হেক্সাডেসিমালে নিয়ে যাব, তাহলে কি হবে, নাম্বারটাকে আমরা আরেকবার লিখি। স্যার এটা 4টে করে গ্রুপ করতে হবে। 4টে করে গ্রুপ স্যার, করতে হবে। তুমি নাম্বারটা আরেকবার বলো আমাকে। 4টে 1 যদি হয় তাহলে স্যার ম্যাক্সিমাম 15 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা আমাকে বলো একবার, কত আছে? স্যার 1100 স্যার 11 1100, হ্যাঁ, 1000 1000, তারপরে? তারপরে স্যার 4টে 1 4টে 1, তারপরে 0.001। 0.001, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাকে আবার গ্রুপ ফরমেশন করতে হবে। এবার যখন আমি হেক্সাডেসিমেলের দিকে যাচ্ছি, হেক্সাডেসিমেলে আমার কি রকম থাকে, হেক্সাডেসিমেলে আমাদের 0000, যদি 4টে বিট 0 হয় তার মানে হচ্ছে করসপন্ডিংলি আমরা লিখতে পারি এটা 0। 0001 মানে আমি লিখতে পারি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটা হলো 1। 0010 মানে আমি হেক্সাডেসিমেলে লিখবো 2। 0011 মানে লিখবো 3। 0100 মানে লিখবো 4, ঠিক আছে। 0101 মানে লিখবো 5। 0110 মানে লিখবো 6। 0111 মানে হচ্ছে 7। তারপরে হচ্ছে 3টে 0 মানে হচ্ছে 8। 1 স্যার একটু উপরে তুলুন, স্যার একটু উপরে তুলুন। আমি জুম আউট করে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। 1001 মানে হচ্ছে 9। দেখো কোন জায়গাটা দেখবে দেখে নাও, আমি জাস্ট লিখছি, মানে সংখ্যাগুলোকে লিখছি, পরে জুম আউট করলে পুরোটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। 1001 মানে হচ্ছে 9, তারপরে সংখ্যাটা কত হবে বলো? 1010 1010 মানে কত? 10 10 তো লিখবো না, হেক্সাডেসিমালে এটা কি লেখে? এ ও এ এ, তারপরে কত? 1011 11, বি, তাহলে এটা লিখবো বি। তারপরে 1100 1100 1100 মানে হচ্ছে সি। তারপরে 1101 01 মানে হচ্ছে ডি। টি, হ্যাঁ। তারপরে 1110 মানে হচ্ছে ই। ই, আর এবার লাস্ট আচ্ছা স্যার 111 মানে হচ্ছে এফ। এফ 1111 মানে 4টে 1 হয়ে গেলে সেটা হয়ে গেল ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে হেক্সাডেসিমালেরও ম্যাক্সিমাম ভ্যালু এফ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে 4টে করে আমাদের গ্রুপ তৈরি করতে হবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, 4টে করে নাম্বার নিয়ে আমার একটা করে গ্রুপ তৈরি হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তাহলে এই যে কনসেপ্টটা, এটা যদি আমাদের জানা থাকে তখন আমরা খুব ইজিলি করতে পারবো। এবার 4টে করে গ্রুপ তৈরি করো। স্যার এটা তো একটা ফরমেশন আছে না? হ্যাঁ, এইভাবে তো ফরমেশন, মানে না এইভাবে না স্যার, লাস্ট দুটো স্যার ওইটাতে যান, বিসিডি কোডিংটাতে। বিসিডি নয় এটা, স্যার, এই যে- হ্যাঁ দাঁড়াও, স্যার এই যে লাস্ট হ্যাঁ। দুটো ডিজিট স্যার ফরমেশন মানে রিপিটেশন হচ্ছে, দেখুন। কোথায় বলো? 0001 1011 আবার রিপিট হচ্ছে ওইটাই, লাস্ট দুটো ডিজিট। এইগুলো, হ্যাঁ স্যার, লাস্ট দুটো ডিজিট। হ্যাঁ মানে এটা 00, তারপরে 01 1011, ঠিক, এটা মানে আবার রিপিটেশন রিপিট হচ্ছে। হচ্ছে।
হ্যাঁ এটা রিপিট হবে, এটা ঠিক। ঠিক আছে, তো ওগুলো নিয়ে পরে আমরা আরো অ্যানালিসিস করব, এগুলো নিয়েই কাজ হবে। ঠিক আছে, তো দেখো আমরা এখন চারটে চারটে করে নিয়ে একটা গ্রুপ তৈরি করি। তাহলে প্রথমে দশমিক যেখানে আছে তার পাশ থেকে চারটে করে গ্রুপ এদিকে নিতে শুরু করো। তাহলে এই চারটেকে নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম, আবার এই চারটেকে নিয়ে আর একটা গ্রুপ তৈরি করলাম, এই চারটেকে নিয়ে আর একটা গ্রুপ তৈরি করলাম। এবার এদিকে তো চারটে নেই, আমি কি করবো এবার? চারটে করে করতে একটা গেলে আগে একটা জিরো আমি ধরে নিতে পারি, মানে দশমিকের পরে ডান দিকে যদি আমি আর একটা জিরো বসাই কোনো অসুবিধা নেই তো। দশমিকের পরে ডান দিকে একটা জিরো বসানোই যায় না, মানে সেখানে সংখ্যাটা শেষ হয়ে যাবে। তুমি ধরো স্যার এটা লেফট সাইডে হলে পরে স্যার লেফট সাইডের আগে জিরো বসাতে হতো তো। হ্যাঁ, এবার ধরো তুমি এরকম করছো, মানে তোমার ধরো একটা নাম্বার আছে, সাপোজ তোমার ধরো একটা নাম্বার 125 আছে, হ্যাঁ 125 দশমিক সে ধরো 55 একটা নাম্বার আছে, তোমাকে দশমিকে একটা নাম্বার এরকম বলা হয়েছে, তুমি এই নাম্বারটাকে এরকম তো লিখতেই পারো, তোমার ইচ্ছা যদি হয় তুমি 125.550 লিখতে পারো না, কোনো অসুবিধা আছে কি? একটা জিরো পরে বসালে কোনো অসুবিধা নেই। সেরকম ভাবে এই সংখ্যাটাকে তুমি চাইলে এর দশমিকে এই যে তোমার ডান দিকে, মানে এই দিকেও তুমি আরো জিরো চাইলে বসাতেই পারো, তোমার যদি মন হয় এখানে তুমি জিরো বসাবে, এখানে দুটো জিরোই বসিয়ে দাও, কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। এরকম ভাবে জিরো তো বসানোই যায়, মানে দশমিকের আগে বাঁ দিকে এবং দশমিকের পরে ডান দিকে সংখ্যাটা যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা বসাতেই পারি। তাহলে এখানেও তাই করলাম আমরা, এখানে আমার সংখ্যাটা যেখানে শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি আরেকটা জিরো ধরে নিলাম, দিয়ে আমার চারটে করে গ্রুপ তৈরি হয়ে গেল, চারটে করে গ্রুপ আমার তৈরি হয়ে গেল। এবার আমাকে বলো এইটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 2 ফার্স্ট এরটা দশমিকের পরেরটা 2। এফ স্যার এটা তো এফ, চারটে ওয়ান আছে মানে এফ। এফ তারপরেরটা আছে কত? 8। স্যার 8 তারপরটা আটের পরে হচ্ছে 10, 8 পরে হচ্ছে 12 এটা। সি এটা 12 মানে কত? এ বি সি, এটা সি কি না বলো? হ্যাঁ 8 প্লাস 4, 8 প্লাস 4 মানে কত? 12। 12 মানে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, আর এটা মানে কত? 0010 মানে হচ্ছে 2। তাহলে এই সংখ্যাটাকে কিসে লিখতে পারো? যদি হেক্সাডেসিমেলে লেখো এরকম লিখতে পারো, C8F দশমিক 2 উইথ Bracket বেস 16। ঠিক আছে, উইথ বেস 16 হেক্সাডেসিমেলে আমরা লিখলাম বলে। তাহলে তোমরা এই নাম্বার যেটা আমি দিয়েছিলাম সেই নাম্বারটাকে যদি ডাইরেক্ট 16 দিয়ে ভাগ করতে, এই সংখ্যা যেটা 3215.125 এটা যদি ডাইরেক্ট 16 দিয়ে ভাগ করে করতে, তাহলেও সেম অ্যান্সার আসা উচিত। একটু করে দেখেছো C8F দশমিক? হ্যাঁ স্যার সেম এসেছিল স্যার, সেম এসেছিল। তাহলে দেখো এইভাবে আমরা মানে হ্যাঁ এটা যখন চলে এসছে, আবার ধরো তুমি 16 দিয়েই করেছো, তুমি 2 দিয়ে করোই নি, তুমি 16 দিয়ে ডাইরেক্ট ভাগ করে এই অ্যান্সারটা পেয়ে গেছো। হ্যাঁ, তখন তোমার কিন্তু আর 2 দিয়ে ভাগ করে করারই দরকার নেই। সাপোজ তোমার হেক্সাডেসিমেল এরকম তুমি C2F পয়েন্ট এই পেয়ে গেছো 2, ধরো C2F পয়েন্ট 2 আছে না ওখানে, C2F পয়েন্ট 2 তো এটা ধরো এসে গেছে তোমাকে, এটা C8 আছে স্যার C8F C8F দশমিক 2, C8F দশমিক 2 এইটা ধরো আমাদের আছে 16 বেসে। ঠিক আছে, আমাকে বললো যে আমি আর চাইছি না আমি 2 দিয়ে ভাগ করে করব, অনেক ভাগ করতে হবে তো আমি করবো না। তাহলে আমি তখন কি করব? তখন আমাকে এটা করতে হবে, এই সি এর করেসপন্ডিং আমরা বাইনারিতে কি লিখতে পারি বলো? সি মানে আমি বাইনারিতে কি লিখতে পারি? এবার ব্যাক প্রসেসে যাও। সি মানে হচ্ছে 12, সি মানে তো 12 মানে হচ্ছে 1100, সি এর জায়গায় 1100 লিখে দিলাম। এই যে 8 আছে, 8 মানে হচ্ছে 8 এর করেসপন্ডিং আমরা যদি 4 ডিজিটে লিখি, এটা যেহেতু হেক্সাডেসিমাল সিস্টেম আমাকে চারটে ডিজিটে লিখতে হবে, 1000। এটা আমি 8 এর পরিবর্তে লিখলাম। আমি দেখো চারটে করে গ্রুপ করছি, কিন্তু প্রথমটা সি এর জন্য লিখেছিলাম, এটা হচ্ছে সি এর করেসপন্ডিং লিখেছিলাম, এটা আমি 8 এর করেসপন্ডিং লিখলাম। নেক্সট হচ্ছে এফ এর করেসপন্ডিং আমি কি লিখবো? এফ এর করেসপন্ডিং আমি লিখবো 4টে 1 লিখে দিলে আমার এফ এর করেসপন্ডিং হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের এফ এর করেসপন্ডিং। দিয়ে আমি দশমিকটা দেবো, যেহেতু দশমিক আছে আমি দশমিক দেবো। আবার হচ্ছে আমার 2 আছে, 2 আমার কোন সিস্টেমে আছে? হেক্সাডেসিমাল সিস্টেমে আছে। তাহলে 4টে বিটে আমাকে লিখতে হবে। 4টে বিটে যদি আমি লিখতে চাই 0010 এরকম লিখে দেবো, তাহলে আমার 4টে বিটে আমি 2টাকে লিখে ফেললাম। বুঝা গেল? তাহলে এই 2টার করেসপন্ডিং আমি যদি 4টে বিটে এটাকে বাইনারি হিসাবে লিখতে চাই, তাহলে 0010 লিখবো। 4টে বিট করে কেন লিখছি? কারণ আমার নাম্বারটা আছে হেক্সাডেসিমাল সিস্টেমে। তাহলে এইভাবে যেটা আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, এইভাবে নিয়ে
এটাই আমার কিসের ভ্যালু? এই ভ্যালুটাই হলো আমার বাইনারি ভ্যালু। তাহলে দেখো বাইনারি করে আমরা যেটা পেয়েছিলাম সেটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। মানে আমরা চাইলে ডাইরেক্ট হেক্সাডেসিমেলে অ্যান্সার বার করবো 16 দিয়ে ভাগ করে করে, দিয়ে যদি বাইনারি বার করতে বলে আমরা এরকম করে করে দেবো, তাতে হয়তো সময়টা একটু কম লাগবে কারণ ভাগটা কম করতে হবে। ঠিক আছে, তো এইভাবে এটা করা যেতে পারে। এইভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি, আবার আমরা বাইনারি থেকেও হেক্সাডেসিমেলে যেতে পারি। আর অক্টাল যেটা পেয়েছিলাম সেখান থেকে যদি বাইনারি যেতে হতো কি করতাম? অক্টালে কত পেয়েছিলাম? তখন স্যার এক একটা সংখ্যাকে 3 ডিজিটে লিখতাম। 6217.1 6217 6217.1 এটাকে লিখি 6217.1। ঠিক আছে, এটা আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের ছিল, অক্টাল। এখন এই অক্টাল নাম্বার সিস্টেম থেকে আমাদের নিয়ে যেতে হবে কিসে? বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারিতে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাকে প্রথমে 6টাকে নিয়ে ভাবতে হবে। এবার 6টা আমার আছে কিসে? অক্টালে আছে। অক্টালে 6 থাকা, সেটাকে বাইনারিতে লিখলে কত হয়? 6 ইন অক্টাল মানে 6 ব্র্যাকেটের বাইরে 0 0 না 1 1 1 1 1 0 110 110 এইটা 4 প্লাস 2 6। ঠিক আছে, তার মানে 110। এই 6 এর পরিবর্তে আমি কি লিখবো এখন? 110। আচ্ছা, তারপরে যে 2টি আছে 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 0 1 0 010 010 মানে প্রথমটা আমি লিখলাম 6 এর সাপেক্ষে, এই 110টা লিখলাম 6 এর সাপেক্ষে, 010টা লিখলাম 2 এর সাপেক্ষে। তারপর আমার আছে 1 মানে কি লিখতে পারি? 0 0 1 001। তাহলে এটা হয়ে গেল 1 এর সাপেক্ষে। আর তারপরে আছে 7 মানে কত লিখবো? 1 1 1 7 মানে আমি লিখবো 111 111। তাহলে হয়ে গেল 4টে। দশমিকের পরে কত লিখবো বলো? দশমিকের পরে 1 আছে, 0 0 1 দশমিকের পরে 1 আছে, মানে 1 মানে আমি লিখবো 001। তাহলে আবার দেখো আমরা যে নাম্বারটা পেয়ে গেলাম, এটা আমাদের বাইনারিতে নাম্বারটা হয়ে গেল। এই নাম্বারটা হয়ে গেল আমাদের বাইনারিতে। আমরা ব্র্যাকেটের বাইরে 2 লিখে দেবো। আর এই তলার সেকেন্ড ব্র্যাকেটগুলো আমি বোঝানোর জন্য দিয়েছি, ওগুলো লিখবে না। তো এটা আমি বোঝানোর জন্য করেছিলাম। তো এইভাবে দেখো আমরা যে নাম্বারটা পেলাম, এই বাইনারি নাম্বারটা এটাই আমাদের প্রথমে এসেছিল। তাহলে আমরা ব্যাকেও এভাবেও করতে পারি, অক্টাল থেকে আমরা বাইনারিতে যেতে পারি ইজিলি, আবার বাইনারি থেকে আমরা অক্টালে আসতে পারি। ঠিক আছে, এই অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ ওখানে 4টে আর 3টে, তো 4টে থেকে 3টে এইভাবে ওটাকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। তাই প্রসেসটা মানে ওটা ভাবতে হবে। তার থেকে মানে এটাই ভালো যে যদি তোমাকে অক্টাল থেকে বাইনারিকে স্যার রেফারেন্স করে ধরলে সহজ হবে। বাইনারিটাকে রেফার করলেই মানে ইজিয়ার হবে আর কি। মানে বাইনারি ধরো তোমার অক্টালে আছে, তোমাকে যদি এইটা থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমেলে বলতো, তোমাকে যদি বাই চান্স বলা থাকে যে 6217.1 এটা অক্টালে আছে, তুমি এর করেসপন্ডিং হেক্সাডেসিমেলটা বার করো, তাহলে তুমি কি করবে? প্রথমে এরকম বাইনারিতে নিয়ে চলে যাবে। এরকম বাইনারিতে নিয়ে চলে এলে তো দিয়ে বাইনারিতে ধরো ডলারটা এরকম মুছে দিলে, এটা তো রাখবে না তুমি। এরকম যেটা পেয়ে গেলে রেজাল্ট, যে সেইটাকে আবার তুমি হেক্সাডেসিমেলের মতো করে গ্রুপ নিয়ে নাও। তখন তুমি 4টে করে নাও গ্রুপ, এই 4টেকে নিয়ে একটা গ্রুপ বানাও, এই 4টেকে নিয়ে একটা গ্রুপ বানাও, আর এই 4টেকে নিয়ে আরেকটা গ্রুপ বানাও। আর এদিকে তো তোমার নেই, তাহলে এখানে একটা 0 ধরে নাও, দিয়ে আরেকটা গ্রুপ বানিয়ে নাও। ঠিক আছে, এখানে তোমার একটা 0 ধরে নাও, দিয়ে আরেকটা গ্রুপ বানিয়ে নাও। বুঝা গেল? দিয়ে তোমার 4টে করে গ্রুপ হয়ে যাবে। যেমন এটা তোমার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার সি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে 8 হয়ে যাবে, এটা তোমার এফ হয়ে যাবে দশমিক, এটা হয়ে যাবে 2। ঠিক আছে, এইভাবে তুমি একটা স্টেপ বাই মানে ইয়ে করে করো, ভেতরে একটা স্টেপ ঢুকিয়ে বাইনারিতে নিয়ে যাও, বাইনারি থেকে আবার নিয়ে যাও হেক্সাডেসিমেলে। ঠিক আছে, তাহলে একটা নাম্বার বলছি, তোমরা আমাকে করে বলো। একটা নাম্বার আমি এক্সাম্পল হিসাবে বলছি, তোমরা সেটার আমাকে করেসপন্ডিংলি অক্টাল নাম্বারটা বলবে। ঠিক আছে, সাপোজ একটা নাম্বার এরকম আছে 1 1 0 1 0 1 1101 1 সরি, তারপর হচ্ছে 01 01 0101 আবার 01, তারপর হচ্ছে 3টে 1 1 2 3 3টে 1, 3টে 1-এর পরে হচ্ছে 3টে 1-এর পরে হচ্ছে কত? 000101।
0 0 0 1 0 1 পয়েন্ট 1 1 1 তারপর হচ্ছে 5টা 0 1 1। ধরো এই একটা নাম্বার আছে আমার, কিসে আছে এটা? এটা আমার বাইনারিতে আছে। এর করেসপন্ডিং হেক্সাডেসিমাল কত হবে বলো, আর এর করেসপন্ডিং অক্টালি বা কত হবে এটা বলতে হবে। বোঝা গেল? এই নাম্বারটা আমার কিসে আছে দেখেই বুঝতে পারছো এটা বাইনারিতে আছে। এই বাইনারি নাম্বারের করেসপন্ডিং আমাকে অক্টাল নাম্বার কত হবে আর হেক্সাডেসিমাল কত হবে বলো। সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? একটু বড় নাম্বারটা আছে 1101। বলবো হ্যাঁ বলো কত হচ্ছে? স্যার 1525705.7014 1525 তারপরে হচ্ছে 705 705 পয়েন্ট 7014। হ্যাঁ স্যার। এটা আসছে তাই তো? কি করে আসছে আমরা একটু দেখে নিই। কি করে করবে বলো, কি করে করেছো? প্রথমে কটা করে গ্রুপ নিয়েছো? এটা কিসে? এটা কিসে? এই নাম্বারটা অক্টালে এসেছে স্যার। এটা অক্টালে। এটা অক্টালে। তাহলে অক্টালে যখন তাহলে 3টে করে নিয়ে গ্রুপ তৈরি হবে। এই 3টে, আবার এই 3টেকে নিয়ে আরেকটা, এই 3টেকে নিয়ে আরেকটা, এই 3টেকে নিয়ে আরেকটা, এই 3টেকে নিয়ে আরেকটা, এই 3টেকে নিয়ে আরেকটা। তাহলে এই যে 1টা পড়ে গেল, এর আগে কি করলে? এই যে এটা একা পড়ে স্যার গেল, দুটো জিরো অ্যাড করেছি স্যার। দুটো জিরো অ্যাড করে দিলে, দুটো জিরো অ্যাড করলে এটাও গ্রুপ হয়ে গেল। তাহলে এটার করেসপন্ডিং কত? এই নাম্বারের করেসপন্ডিং 101 মানে কত? 101 মানে 5 4 আর 101 1 মানে হচ্ছে 5 5, 000 মানে হচ্ছে 0, 111 মানে হচ্ছে 7, ঠিক তো? 101 মানে কত? আবার 5। 5 010 মানে কত? 2। 2 101 মানে কত? 5 5। আর 001 মানে কত? 1। তাহলে 1525705। আচ্ছা এইদিকে আমরা কি করব? এইদিকে আমাকে 3টে করে নিতে হবে। 111 কে নিলাম, 000 কে নিলাম, 001 কে নিলাম। এই 1টা একা পড়ে গেছে, তাহলে ডান দিকে আরো দুটো নিলাম। 0 আরো দুটো 0 নিয়ে গ্রুপ তৈরি করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার কত? এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল আমার 0। এই 001 মানে কত? 001 মানে হয়ে যাচ্ছে 1, আর 100 মানে হয়ে যাচ্ছে আমার 4। তাহলে 1525705 পয়েন্ট, দশমিকটা বসবে তারপরে 7014 ইন অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, এটা আমাদের অক্টাল নাম্বার সিস্টেমে হয়ে গেল এরকম। আর হেক্সাডেসিমালে অ্যান্সার কত এলো? হেক্সাডেসিমালে অ্যান্সার কত আসবে বলো? টোটালটাকে যদি আমরা এ করে দিই, মুছে দিই, হেক্সাডেসিমালে করার চেষ্টা করি। কটা করে নিয়ে গ্রুপ তৈরি করবে এখানে হেক্সাডেসিমালে যেতে গেলে? 4টে করেছে। 4টে করে। তাহলে আমি 4টে করে নিয়ে শুরু করে দিই। এই 4টেকে নিয়ে একটা গ্রুপ। স্যার হেক্সাডেসিমালে 6A 6A BC BC হ্যাঁ 5 BC 5 হ্যাঁ পয়েন্ট E0C। E0C। আচ্ছা ঠিক আছে, E0C ঠিকই আছে, দেখে নেওয়া যাক এটাই আসছে কিনা। তাহলে দেখার জন্য কি করব? এই 4টেকে নিলাম, 4টে করে নেব। ঠিক আছে, 4টে করে নেব। এই 4টেকে নিয়ে একটা, এই 4টেকে নিয়ে একটা, তারপরে এই 4টেকে নিয়ে আরেকটা, এই 4টেকে নিয়ে আরেকটা। এখানে তো নেই, তাহলে এখানে একটা 0 ধরে নেব আগে, দিয়ে এই 4টেকে নিয়ে আরেকটা করে দেবো। আবার এইদিকে আমি কি করবো? 4টে, এই 4টেকে নিয়ে একটা, এই 4টেকে নিয়ে আরেকটা। এখানে কিছু নেই, তাহলে দুটো 0 ধরে নিতে হবে, দিয়ে এখানে 4টে হয়ে যাবে। তাহলে 0101 মানে কত? 5। 0101 মানে হচ্ছে 5। নেক্সট হচ্ছে আমার 1100 মানে কত? মানে হচ্ছে 12 মানে কত? C।
12 মানে হচ্ছে সি। 1011 মানে হচ্ছে 8 প্লাস 3 11। 8 প্লাস 3 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। 11 মানে হচ্ছে বি। 1010 মানে কত? 8 প্লাস 2 মানে হচ্ছে 10। 10 মানে হচ্ছে এ। 10 মানে হচ্ছে এ। আর 0110 মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 2 মানে 6, 6। আবার 1110 মানে হচ্ছে 8 প্লাস 4 প্লাস 2 মানে হচ্ছে কত? 12 প্লাস 2 14। 14 মানে হচ্ছে ই। ই এটা মানে হচ্ছে ই। 0000 মানে আমরা জানি এটা হলো 0। আর 1100 মানে হচ্ছে 8 প্লাস 4 হচ্ছে 12। 12 মানে হচ্ছে সি, ইওসি। তাহলে 6A BC 5 দশমিক ইওসি। ঠিক আছে, বোঝা গেল? এভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্সন এবং অক্টালে কনভার্সনটা দেখে নিলাম। ঠিক আছে, এটা নিয়ে কারোর ডাউট নেই আর? আচ্ছা, এবার আমি যেটা করব, আমরা নেক্সট আমাদের টপিকে চলে আসবো। নেক্সট টপিকের নাম হচ্ছে আমাদের সিম্বলিক রিপ্রেজেন্টেশন এন্ড ট্রুথ টেবিল অফ লজিক গেটস। ঠিক আছে, এটা সাউন্ড আসছে কোথাও থেকে, সৌরভ মাইকটা মিউট করে দিন। আচ্ছা আচ্ছা, দেখো এখানে যেটা আমরা দেখব আমাদের সিম্বলিক রিপ্রেজেন্টেশন এন্ড ট্রুথ টেবিল। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আপনি যখন ব্যাক করছেন হোয়াইট স্ক্রিন থেকে তখন মাল্টিপল হোয়াইট স্ক্রিন হয়ে যাচ্ছে, এখন আমাকে মাল্টিপল হোয়াইট স্ক্রিন দেখাচ্ছে স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ না? সবারই কি এই সমস্যাটা হচ্ছে? না স্যার, মাল্টিপল হোয়াইট স্ক্রিন হয়ে গেছে, মানে অনেকগুলো দেখাচ্ছে স্যার, পর পর ছোট 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 ছোট। এটাকে প্রেজেন্টিং করে আরেকবার রিপ্রেজেন্ট। স্যার আমাদের তো ঠিকই আছে। তাহলে তোমার ইন্টারনেটে কিছু সমস্যা হচ্ছে মনে হয়। মাল্টিপল হোয়াইট স্ক্রিন যেটা, ওটা ওয়ান টাইম এই স্ক্রিনটা খোলা থাকলে দেখাচ্ছে এখন, কিন্তু ইন জেনারেল সবসময় এটা হচ্ছে না। এটা গুগল মিটে কিছু এরকম নতুন ফিচার অ্যাড করেছে, কেন জানি না। এটা মিররিং বলছে এটাকে। এটা স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই এখন? হ্যাঁ স্যার, ঠিকই দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার। সিম্বলিক রিপ্রেজেন্টেশন and truth table tables for logic gates। মানে আমরা লজিক গেট গুলিকে কিভাবে সিম্বলিক্যালি দেখাবো। হ্যাঁ, লজিক গেটস মানে প্রথমে আমাদেরকে জানতে হবে লজিক সার্কিটস। ঠিক আছে, প্রথমে লজিক সার্কিটটা আমাদেরকে জানতে হবে এবং তারপরে আমরা এই লজিক গেট সম্পর্কে বুঝতে পারবো। ঠিক আছে, মানে এই লজিক গেট মানে বেসিক্যালি এটা হচ্ছে এক বা একের বেশি সংখ্যক ইনপুটস থাকবে। ঠিক আছে, এক বা একের বেশি সংখ্যক ইনপুটস থাকবে এবং তার সাপেক্ষে একটা মাত্র আউটপুট তৈরি হবে। বোঝা গেল? এরকম ব্যাপার যে এখানে এক বা একের বেশি সংখ্যক আমাদের ইনপুট থাকবে, কিন্তু আউটপুট কিন্তু একটাই বেরোবে। যেমন একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যালি ধরে নিচ্ছি, ধরো একটা আমাদের ল্যাম্প আছে, একটা ল্যাম্প আছে এবং একটা ব্যাটারি আমাদের কাছে আছে এবং দুটো সুইচ আছে। এখন ধরো এই একটা আমাদের একটা ব্যাটারি আছে, এটা হলো একটা ব্যাটারির এটা হলো পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল। আর একটা আমাদের ল্যাম্প আছে, এটা ধরো একটা ল্যাম্প, এটা আমরা একটা ল্যাম্প হিসাবে কনসিডার করছি। এই ল্যাম্পটাকে আমাকে জ্বালাতে হবে। ঠিক আছে, এবার আমাদের কাছে দুটো সুইচ আছে, দুটো সুইচ ধরো আছে, এই ধরো একটা সুইচ আর ধরো আর একটা সুইচ। এই দুটো সুইচ আছে, এর সাহায্যে আমাকে এই ল্যাম্পটাকে জ্বালাতে হবে। এখন আমরা কি করব, ধরো এই সুইচের নাম আমি দিলাম হচ্ছে S1 আর এই সুইচটির নাম আমি ধরো দিলাম S2। এখন আমি ল্যাম্পটাকে জ্বালানোর জন্য কি করব, এই ব্যাটারির সাহায্যে যদি ল্যাম্পটাকে জ্বালাতে হয় তাহলে আমাকে জুড়তে হবে তার দিয়ে। তাহলে আমি এটার সঙ্গে এটাকে জুড়লাম, আবার এই সুইচটার সঙ্গে আমাকে এই সুইচটাকে সিরিজে যোগ করতে হবে, তারপরে এই সুইচটার সঙ্গে এটাকে যোগ করতে হবে এবং এটা তো আমাদের জোড়া থাকবে রিটার্ন পাথ। ঠিক আছে, এই অবস্থায় যদি আমরা দেখি
যে আমরা এই সুইচটাকে যদি ক্লোজ করি, মানে S1টাকে ধরো আমরা এরকম একটা যদি আমরা লিখি, মানে সিচুয়েশনটাকে ধরো S1 সুইচ একটা আছে আমার, একটা ধরো আমাদের S2 সুইচ আছে, আর একটা ধরো আমাদের বাল্বের কন্ডিশনটা কি আছে বা ল্যাম্পের কন্ডিশনটা কি আছে, হ্যাঁ অন আছে না অফ আছে সেটাকে আমি বিচার করব। এখন ধরো S1 যেটা ল্যাম্প, S1 যেটা সুইচ আছে সেটা ধরো আমার অফ আছে, S1টা কি আছে অফ আছে, আর S2টাও ধরো অফ আছে, তখন আমার ল্যাম্পটা কি হবে? অফ থাকবে। S1 অফ, S2 অফ, দুটো সুইচই অফ আছে, ল্যাম্পটা আমার অফ থাকবে। মানে এখানে আউটপুট কোনটা? ল্যাম্পটা আউটপুট। হ্যাঁ, ল্যাম্পটা যেটা আমরা জ্বলা বা নেভা এটাই হচ্ছে আউটপুট। মানে ল্যাম্পটা ধরো অন আছে, এই সিচুয়েশনটাকে আমরা, এখানে তো লজিক সার্কিট বা এটা ধরো আমাদের একটা ডিজিটাল সার্কিট, মানে এখানে আউটপুটের ভ্যালু আইদার আমার 0 অথবা 1 এই দিয়ে আমরা ডিনোট করবো। এবার এখানে এই যে সুইচটা অন বা অফ হচ্ছে, এটা মানে আমরা অফ থাকাটাকে যদি আমরা 0 ধরে নিই, সাপোজ আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছি অফ বা অন, এই তো সিচুয়েশন আমার অফ মানে আমি ধরে নিচ্ছি ধরো 0, লজিক্যালি এটাকে আমরা 0 ধরে নিচ্ছি, আর অন থাকা ব্যাপারটাকে আমি লজিক্যালি 1 হিসাবে ডিক্লেয়ার করছি। ঠিক আছে, তাহলে যদি আমার 0 মানে দুটোই 0 থাকে, সুইচ অফ এবং S2 সুইচ এটাও অফ, তখন আমাদের ল্যাম্প হচ্ছে অফ। এটা আমাদের একটা সিচুয়েশন গেল। নেক্সট সিচুয়েশন ধরো আমি S1টাকে অফ রাখলাম, ঠিক আছে, S1টাকে ধরো আমি অফ রাখলাম, S1টাকে অফ রাখলাম, S2টাকে অন করলাম, তখন কি ল্যাম্পটা জ্বলবে? তখন Off কি থাকবে। ল্যাম্পটা জ্বলবে? তখনও ল্যাম্পটা আমার অফই থাকবে, তখনও কিন্তু ল্যাম্পটা অফই থাকবে। আচ্ছা, নেক্সট আর একটা সিচুয়েশন দেখা যাক। ধরা যাক আমরা S1টাকে অন করলাম কিন্তু S2টাকে অফ রাখলাম, তখন কি ল্যাম্প জ্বলবে? অফ থাকবে। তখনও ল্যাম্পটা আমার অফ থাকবে, তখন আমার ল্যাম্পটা হচ্ছে অফই থাকবে। আচ্ছা, এবার ধরো আমি দুটোকেই অন করে দিলাম, S1 এবং S2 দুটোকেই আমরা অন করে দিলাম, তখন কি হবে? জ্বলবে, অন হবে। তখন স্যার অন হবে। তখন কিন্তু ল্যাম্পটা আমার অন হয়ে যাবে, তখন এই ল্যাম্পটা আমার গ্লো করা স্টার্ট করে দেবে, এই তখন জ্বলতে শুরু করবে। তাহলে কখন জ্বললো? যখন আমার দুটো অন হলো তখনই জ্বললো। তাহলে এটা একটা সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে আমি এরকম অন বা অফ কথাগুলো সবসময় এরকম না লিখে আমরা যদি এরকম ভাবে লিখি, আমি তো বললাম যে অনটাকে আমরা 1 ধরছি আর অফটাকে 0 ধরছি, তাহলে লজিক্যালি ব্যাপারটাকে যদি আমরা লিখি, এরই পরিবর্তে আমরা এরকম একটা টেবিল তো বানাতেই পারি, S1 আর এদিকে ধরো S2, আর এটা ধরো ল্যাম্পের সিচুয়েশন, মানে এটাকে আমরা আউটপুট ধরে নিচ্ছি। ধরো ল্যাম্প কথাটা না লিখে আমি ধরো এটাকে আউটপুট কথাটা লিখছি। তাহলে অফ থাকা মানে বললাম 0, তাহলে 0 0, 0 যখন 0 তখন আমার আউটপুট 0। দুটো আমার 0, S1 1, S2 এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ইনপুট, বেসিক্যালি S1 S2 আমার হচ্ছে কি ইনপুট। এগুলোকে আমরা বাইরে থেকে আমরা ইনপুট হিসাবে দিচ্ছি S1 আর S2টাকে অন বা অফ করছি। তাহলে ইনপুট দুটো যখন 0 আউটপুটও 0, যখন ইনপুট S1টা 0 S2টা 1 তখন আউটপুট 0। আবার ধরো এটা আমার 1 এটা আমার 0, তখন আউটপুট 0। আবার যখন আচ্ছা, আমরা 1, 1 ধরো এ 1 এরকম হবে। ধরছি 1 1 তখন আমার 1 হচ্ছে, 1 1 ধরলে ওটা এখানে অ্যান্ড আমার গেটের 1 মতো হচ্ছে। স্যার, অ্যান্ড গেট স্যার এটা। এটা একটা অ্যান্ড গেটের মতো বিহেভ করছে। ঠিক আছে, মানে এইরকম এটাকে আমরা লজিক্যালি বলতে পারি যে আমাদের মানে এরকম একটা যদি সার্কিট হয়, তাহলে আমরা দুটো ইনপুট দিচ্ছি বা দুটো দিচ্ছি, মানে দুটোই দিতে হবে তার কোনো মানে, চাইলে 3টে 4টে 10টা 100টাও দিতে পারতাম, তাহলে যতগুলোই ইনপুট দিই না কেন আউটপুট কিন্তু একটাই পাচ্ছি। এখানে S1 S2 S3 ডট 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 Sn আমরা দিতে পারি, কিন্তু আউটপুট কিন্তু একটাই পাচ্ছি। এবং এই সিচুয়েশনটাকে এইভাবে আমরা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা লিখতে পারি। এই যে টেবিলটা আমরা বানাচ্ছি, এই টেবিলের নাম যদি 0 1 দিয়ে আমরা লিখি, এই ধরনের টেবিলকে বলা হয় ট্রুথ টেবিল। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। তাহলে এখন আমার ল্যাম্প দুটো সিরিজ, সরি সুইচ দুটো S1 S2 সিরিজে ছিল বলে এরকম সিচুয়েশন হয়েছে। আবার যদি S1 S2 প্যারালালে থাকতো তখন কি এই সিচুয়েশন হতো? আমরা এই সিচুয়েশনটাকে একটু বিচার করে নিই। S1 S2 ধরো আমার প্যারালালে আছে, তখন কি হতো? এখানে ধরো আমার একটা ইয়ে আছে, ব্যাটারি আছে, এখানে ধরো আমার দুটো অর গেটের মতো কাজ করবে এটা। হ্যাঁ, ধরো এখানে একটা সুইচ আছে এরকম, আর এর প্যারালালে এরকম আরেকটা সুইচ আছে, দিয়ে আমরা একটা বাল্বটাকে এখানে কানেক্ট করে রেখেছি, এখানে একটা বাল্বকে আমরা কানেক্ট করে রেখেছি। তাহলে বলো দেখি এই বাল্বটা জ্বলবে কখন? এটা ধরো দুটো সুইচ, একটা সুইচ ধরো কোনো S1, একটা অন থাকলে জ্বলবে। এখানে ধরো S2, ঠিক। এটা ধরো আমার একটা ব্যাটারি আছে, এটা V ব্যাটারি, আর এটা হলো ধরো আমার ল্যাম্পটা, এটা ধরো একটা ল্যাম্প। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ট্রুথ টেবিলটা এরকম আঁকতে পারি তো, S1 S2, আর আমি আউটপুট হিসাবেই বলছি, ধরো আমি আর 0 1 করে লিখছি এটাকে,
S1 S2 আর ধরো আউটপুট, মানে ল্যাম্পটা জ্বলা নেভাটাকে আমি আউটপুট হিসাবে কনসিডার করছি। এখন ধরো S1 টা 0, মানে কি S1 সুইচটা অফ আছে, S2 সুইচটা অফ আছে, ল্যাম্প কি জ্বলবে? ল্যাম্প কি আচ্ছা, জ্বলবে? on হবে। দুটোই অফ আছে, জ্বলবে, জ্বলবে না তো। দুটোই অফ থাকলে কি করে জ্বলবে? দুটো অফ থাকলে জ্বলবে না। দুটো অফ থাকলে আউটপুট 0ই থাকবে। এবার ধরো S1 টা আমি 0 রাখলাম, বাট S2 টাকে 1 করে দিলাম, তখন কিন্তু আমার ল্যাম্পটা জ্বলে যাবে, তখন কিন্তু ল্যাম্পটা জ্বলে যাবে, তখন আউটপুট 1 হবে। আবার ধরো S1 টাকে 1 রাখলাম, S2 টাকে 0 রাখলাম, তখন আমার ল্যাম্পটা জ্বলবে। আবার যদি আমি দুটোকে একসঙ্গে অন করি, তখনও কিন্তু আমার ল্যাম্পটা জ্বলে যাবে। তাহলে আমি বলতে পারি যে ল্যাম্প আমার জ্বলবে, এরকম সব ক্ষেত্রেই জ্বলবে, খালি কেবলমাত্র দুটো সুইচ অফ থাকা অবস্থাতে জ্বলবে না। তাহলে এটাও একটা সিচুয়েশন হতে পারে। এই যে ব্যাপারগুলো, মানে এই যে প্র্যাকটিক্যাল সার্কিট, এই প্র্যাকটিক্যাল সার্কিটগুলোকে আমরা, মানে এই যে তার করেসপন্ডিং ট্রুথ টেবিল, তো এগুলোকে বোঝানোর জন্য কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন আমরা ব্যবহার করব। মানে এরকম ভাবে সবসময় আমরা ল্যাম্প দিয়ে বুঝবো না, তার পরিবর্তে আমরা এখানে কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইউজ করব বিভিন্ন ধরনের লজিক গেটকে বোঝানোর জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরনের লজিক গেটকে বোঝানোর জন্য। দেবপম বলো, দেবপম দাস কিছু বলছো? এরকম যে বিভিন্ন ধরনের যে সিচুয়েশন, এই সিচুয়েশনগুলোকে বোঝানোর জন্য আমরা ইউজ করব বিভিন্ন লজিক গেটস এবং তাদের করেসপন্ডিং ট্রুথ টেবিল। তো যে সমস্ত লজিক গেটসগুলো আমরা পড়বো, তার মধ্যে আমরা প্রথমেই শুরু করব নট গেট দিয়ে। ঠিক আছে, প্রথমে আমরা যে লজিক গেটটা পড়বো সেটা হচ্ছে নট গেট। এটাকে বলা হচ্ছে নট গেটস। নট গেট ব্যাপারটা কি? নট গেট মানে হচ্ছে এটার মাধ্যমে আমরা নট অপারেশনকে করব। ঠিক আছে, এই নট গেটের সিম্বলটা প্রথমে আমরা দেখে নেব, সিম্বলটা কিরকম হয়। নট গেটের সিম্বল হয় এরকম, এইরকম ভাবে একটা নট গেটকে বোঝানো হয়। এই মাথায় একটা এরকম বাবল দেওয়া হয়। ঠিক আছে, ধরো আমরা এখানে একটা ইনপুট দিলাম এ, আমরা একটা ইনপুট এই নট গেটের মধ্যে এ দিলাম, তাহলে এটা হলো আমার ইনপুট। ইনপুট দিক কোনটা? এই দিকটা, এইটা হলো ইনপুটের দিক। আর আউটপুটের দিক কোনটা? এই দিকটা, এই দিকটা হলো আউটপুট। তাহলে আউটপুটে যেটা পাবো সেটা হয়ে যাবে এ, যেটা এ ড্যাশ পাবো স্যার, এ এ ড্যাশ। ড্যাশ অথবা এ বার বলতে পারি। ঠিক আছে, এ কমপ্লিমেন্ট এরকম ভাবে বলতে পারি। অনেক সময় এটাকে এরকমও লেখা হয়ে থাকে, এরকম ভাবে লেখা হয়ে থাকে, এটা বলা হয় এ ড্যাশ। কিন্তু আমি এখানে এইরকম ইউজ করছি, এই কনভেনশনটা ইউজ করছি, এটাকে আমরা এ কমপ্লিমেন্ট অথবা এ বার বলতে পারি। স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে আগে যে দুটো ছবি আঁকলেন ওটার কি কোনো নাম আছে? না, এগুলোর কিছু নাম নেই, এগুলোকে আমরা জাস্ট সিচুয়েশনটাকে বোঝানোর জন্য করলাম। মানে বলতে পারো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমাদের দেখতে পাবো পরে একটা গেটের ক্ষেত্রে। এই গেটের নাম হবে অ্যান্ড গেট। আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে এরকম দেখতে পাবো যখন, আর এই সিচুয়েশনটা আমরা দেখতে পাবো একটা গেটের ক্ষেত্রে, যে গেটের নাম হবে অর গেট। ঠিক আছে, তো এটা একটা সিচুয়েশন। এখন আমরা বিভিন্ন ধরনের গেটগুলোর নাম এবং লজিক সার্কিটগুলো আমরা প্রথমে দেখবো, ট্রুথ টেবিল, এগুলো ব্যাপারগুলো দেখে নেবো। তো নট গেট যেটা হয়, নট গেটের ক্ষেত্রে আমরা নট অপারেশন পারফর্ম করে থাকি। মানে আমরা যা ইনপুট এখানে দেব তার কমপ্লিমেন্ট হয়ে যাবে, আউটপুটটা কমপ্লিমেন্টেড হয়ে যাবে। মানে ইনপুটে যদি আমরা ধরো 0 দিই, ইনপুটে যদি আমরা 0 দিই, আউটপুট 1 হবে। আবার ইনপুটে যদি আমরা 1 দিই, আউটপুটে আমরা তখন 0 পাবো। মানে সিচুয়েশনটা এরকম হবে যে কমপ্লিমেন্টেড। তাহলে যদি ইনপুটে আমরা ধরো x দিই, সাপোজ আমরা এর ক্ষেত্রে ইনপুটে x দিয়েছি, ইনপুট ইজিক্যাল টু যদি x হয়, এই নট গেটের মধ্যে সাপোজ ইনপুট ইজিক্যাল টু হচ্ছে আমার x, তাহলে আউটপুট কত হবে? স্যার x বার, x বার হয়ে যাবে। আউটপুট ইজিক্যাল টু হয়ে যাবে y, আমরা সাপোজ আউটপুটটাকে y দিয়ে ডিনোট করছি, y ইজিক্যাল টু আমার হয়ে যাবে কত না x কমপ্লিমেন্ট অথবা x বার। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে বলতে পারি। এটাতে কি শুধু সিঙ্গেল ইনপুটই প্রদান করতে পারে? হ্যাঁ, এখানে এরকম ইনপুট দিতে হবে, মানে তোমাকে লজিক্যাল 0 বা 1 দিতে হবে এই গেটের মধ্যে। ধরো ডিজিটাল সার্কিটের মধ্যে আইদার তুমি এখানে প্লাস, এই যে গেট, মানে এই ব্যাপারটা তো আমরা যা সিম্বল দিয়ে বলছি, এরকম তো আর কিছু এর ভেতরে তো কিছু লজিক সার্কিট, মানে এর ভেতরে তো কোনো ইলেকট্রনিক সার্কিট আছে, তাছাড়া হবেটা কি করে? এই যে অপারেশনটা হচ্ছে, ব্যাপারটা তো আর এমনি এমনি হচ্ছে না, এর ভেতরে কিছু সার্কিট আছে। সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলে ডিসকাশন করছি না। ঠিক আছে, মানে এর ভেতরে কি আছে সেটা নিয়ে আমরা কিন্তু বলছি না। এর ভেতরে যা এরকম তো কিছু নেই, এর ভেতরে অনেক কিছু আছে। আমরা এর আগে যে তোমাদেরকে বলেছিলাম যে সিমস ইনভার্টার বলে একটা জিনিস পড়িয়েছিলাম। সেখানে কি ছিল? এই যে দুটো মসফেট আমাদের ছিল সিমস এর মধ্যে,
সেখানে আমরা একদিকে একটা ইনপুট দিচ্ছিলাম, যখন ইনপুট দিচ্ছিলাম তখন ইনপুট যখন আমরা 5 ভোল্ট দিচ্ছিলাম, আউটপুট কত পাচ্ছিলাম? 0 ভোল্ট পাচ্ছিলাম। এই ব্যাপারটাই তো তাই, মানে ইনপুটে ধরো আমরা হাই দিচ্ছি, ইনপুটে যদি আমরা 0 ভোল্ট দিই, দ্যাট মিনস আমরা লজিক্যালি কত, ডিজিটাল লজিক অনুযায়ী 0 ভোল্ট মানে আমরা এটাকে 0 বলে কনসিডার করতে পারি। আউটপুটে তখন আমরা ধরো 5 ভোল্ট পাচ্ছি, তার মানে আমরা এখানে 1 পাচ্ছি। আবার ধরো ইনপুটে আমরা 5 ভোল্ট যখন দিচ্ছি, আউটপুটে তখন আমরা 0 ভোল্ট পাচ্ছি। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের সেই মানে নট গেট। ঠিক আছে, যেরকম সার্কিট আমরা অলরেডি কিন্তু আগে পড়েছিলাম, সেই সিমস ইনভার্টারের কথাটা যদি একবার মনে করে দেখো, আমি আরেকবার সার্কিটটা এখানে দেখিয়েও দিচ্ছি, তাহলে তোমরা রিলেট করতে পারবে। মানে ব্যাপারটা ওই রকম আঁকছি বলে যে ওইটুকুই তা নয়, ওর ভেতরে কিন্তু সার্কিট আছে। ধরো এরকম একটা আমাদের সিমস একটা আছে, এটা হচ্ছে আমাদের একটা এরকম এরকম, এটা হচ্ছে একটা পি চ্যানেল, আর নিচে আরেকটা ধরো এরকম আছে। এটাকে ধরো আমরা প্লাস ভিএস নাম দিচ্ছি, সে প্লাস ভিএস ইকুয়াল টু সে আমার 5 ভোল্ট আছে এখানে আমরা 5 ভোল্ট দিচ্ছি, সে প্লাস 5 ভোল্ট এটাকে নাম দিচ্ছি। আর এটাকে ধরো আমরা গ্রাউন্ড করে রেখেছি, এই টার্মিনালটা সে গ্রাউন্ডেড। এই টার্মিনালটা কি টার্মিনাল বলে? এটা হচ্ছে গেট টার্মিনাল। এটা হচ্ছে কি টার্মিনাল? এটা গেট টার্মিনাল, এটাও গেট টার্মিনাল। এই যে দুটো গেট টার্মিনাল আছে সেটাদেরকে আমরা কমন করে এখানে ধরো ইনপুটটাকে দিচ্ছি, এখানে ধরো আমরা ভি ইনটাকে প্রোভাইড করছি। ঠিক আছে, এইরকম একটা সার্কিট আমরা অলরেডি দেখেছি সিমস এর ক্ষেত্রে, সিমস ইনভার্টার, এবং আমরা আউটপুটটা কোথা থেকে নিচ্ছি? সেখান থেকে আমরা আউটপুটটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভি আউট। এখন আমাদের আপার পোর্শনে যে আমাদের মসফেটটা আছে, এইটা একটা মসফেট আর এটা একটা মসফেট, এটা হচ্ছে নিচেরটা এন মসফেট আর এটা হচ্ছে পি। এখন আমরা ধরো এটাকে আমরা কিউ টু নাম দিচ্ছি, এই মসফেটের নাম সে আমরা কিউ টু দিচ্ছি, এর নাম আমরা সাপোজ কিউ ওয়ান দিচ্ছি। এখন আমরা যখন ভি ইনটা হচ্ছে আমাদের গেটের সঙ্গে, দুটো গেটকে কমন করে আমরা দিচ্ছি, তাই না? এখন আমরা যদি ভি ইনে ধরো 5 ভোল্ট দিই, তখন কি সিচুয়েশন হচ্ছে বলো? ভি ইন যখন আমার 5 ভোল্ট, তখন কি সিচুয়েশন হচ্ছিল মনে করে বলো? তখন আমাদের দুটোর গেটেই 5 ভোল্ট পৌঁছে যাচ্ছে, এই গেটেও 5 ভোল্ট চলে যাচ্ছে। এই যে আমার গেট গুলো আছে, তখন স্যার Q2 টা অফ থাকছে আর Q1 টা এর এখানে 5 ভোল্ট চলে যাচ্ছে, এখানেও 5 ভোল্ট যাচ্ছে, আর এর এখানেও 5 ভোল্ট আসছে, ঠিক? হ্যাঁ, এবার বলো কি হচ্ছিল? তাহলে আমাদের অন হতে গেলে কি করতে হয়? ভিজিএস এর মধ্যে একটা ডিফারেন্স থাকতে হয়। এখন আমার এই যে উপরের যে মসফেটটি আছে, মানে এটা আমার পি চ্যানেল মসফেট, তো এর মধ্যে আমাদের কি হচ্ছে? এর মধ্যে গেট এবং সোর্সের মধ্যে ভোল্টেজটা 0, ভিজিএস 0, তাহলে এই মসফেট কি অন হবে? এই মসফেট অন হবে না, এটা অফ অবস্থাতেই থাকবে। কিন্তু এই মসফেট যেটা আছে, এর ধরো গেটে 5 ভোল্ট, কিন্তু সোর্সে কত ভোল্টেজ আছে? গ্রাউন্ডেড, মানে 0 ভোল্টেজ। তার মানে ভিজিএস ইকুয়াল টু এখানে আমার একটা ভোল্টেজ থাকছে, এবং এই মসফেটটি কিন্তু আমার অন হয়ে যাবে। তার মানে এই মসফেটটা অন অবস্থায় থাকলো। আর মসফেট যখন অন হয়, তার মধ্যে ভোল্টেজ ড্রপ কি হয়? ভোল্টেজ ড্রপ খুবই নেগলিজিবল হয়। মসফেট অন হলে তার মধ্যে ভোল্টেজ ড্রপটাকে আমরা অলমোস্ট নেগলেক্টই করতে পারি। তার মানে এটা অন তো হবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট তো কন্ডাকশন হয়ে যাবে, কিন্তু কারেন্ট কন্ডাকশন হলেও এর মধ্যে কিন্তু ভোল্টেজের ড্রপ বিশেষ হবে না। তার মানে আমার এই উপরের যে টার্মিনাল, ড্রেন টার্মিনাল, এবং তার যে সোর্স টার্মিনাল, এর মধ্যে ভোল্টেজ ড্রপ কিছু নেই। কিন্তু সোর্স টার্মিনালের ভোল্টেজটা কত? ভিএসটা ক্ষেত্রে কত? ভিএসটা ফর মানে আমাদের প্রথম ট্রানজিস্টর VS1 ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি 0। দ্যাট মিন্স আমাদের এর যে ড্রেন টার্মিনাল VD1 যেটাকে আমরা বলবো, এখানের ভোল্টেজ তাহলে কত হয়ে যাবে? VD1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের আউটপুট যেটা আমরা নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি? এই ড্রেন থেকেই তো নিচ্ছি। তার মানে আউটপুটটা আমাদের 0 ভোল্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা ইনপুট যখন 5 ভোল্ট দিলাম, আমাদের আউটপুট কত হলো? 0 ভোল্ট হয়ে গেল। ভি আউট সমান কত হয়ে গেল? ভি আউট সমান 0 ভোল্ট হয়ে গেল। বুঝতে পারলে? তার মানে ইনপুট যা দিলাম, আউটপুটে কিন্তু উল্টানো পেলাম। ইনপুটে 5 ভোল্ট দিলাম, আউটপুটে 0 ভোল্ট পেলাম। আবার যদি ইনপুটে 0 ভোল্ট দিতাম, ধরো এখানে আমরা 0 ভোল্ট দিচ্ছি, তখন আমরা কি পেতাম?
ইনপুটে ধরো 0 ভোল্ট দিয়েছি, তখন আমাদের এই দুটোর গেটেই আমাদের 0 ভোল্ট করে পড়তো, এই গেটেও আমার 0 ভোল্ট পড়তো, আবার এই গেটেও আমার 0 ভোল্ট পড়তো। তখন আমার কোন ট্রানজিস্টরটা অন হতো বলো? কিউটা Vin, অন হতো আর কিউ ওয়ানটা স্যার অফ থাকতো। হ্যাঁ, তখন আমার Vin ইজিক্যাল টু যদি 0 ভোল্ট হয় তখন আমার কিন্তু Q1টা আমার অফ থাকতো, কারণ এর গেটে 0 ভোল্ট, সোর্সেও 0 ভোল্ট, তাহলে গেট সোর্সের মধ্যে ভোল্টেজের কোনো পার্থক্য নেই, এটা অফ। কিন্তু আমার এই ট্রানজিস্টরটা অন হয়ে যেত, Q2টা অন হয়ে যেত, কারণ এর গেটে 0 ভোল্ট অথচ সোর্সে কিন্তু 5 ভোল্ট আছে, ঠিক আছে? তখন এই কিন্তু অন হয়ে যেত। এই যখনই অন হয়ে যেত তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশন হতো, ড্রেন কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করে যেত, এবং তখন আমরা বলতে পারি যে এর মধ্যে তো আর ভোল্টেজ ড্রপ কিছু হবে না, যখন এটা অন হয় এর মধ্যে ভোল্টেজ ড্রপ তো কিছু হয় না, তাহলে এখানে যা ভোল্টেজ, আমার যা সোর্স টার্মিনালের ভোল্টেজ, সেটা ড্রেন টার্মিনালেও সেম ভোল্টেজই পাবো। এখন সোর্স টার্মিনালে ভোল্টেজ কত আছে? 5 ভোল্ট আছে, তাহলে আমার এর ড্রেন টার্মিনালে কত ভোল্টেজ পাবো? 5 ভোল্টই পাবো। তাহলে আমার আউটপুট ভোল্টেজটা আমরা তো ড্রেন থেকেই নিচ্ছি, তাহলে আউটপুট কত হচ্ছে? আউটপুট সমান আমরা 5 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে? এই রকম ভাবে সিচুয়েশনটা হচ্ছে, মানে আমরা যখন 0 ভোল্ট ইনপুট দিচ্ছি আউটপুট 5, আবার যখন আমরা 5 ভোল্ট ইনপুট দিচ্ছি আউটপুট 0 পাচ্ছি। তাহলে এটা আমরা আমাকে যদি লজিক্যালি বলতে হয়, লজিক্যালি যদি আমরা বলি 5 ভোল্টটাকে আমরা কি বলতে পারি? 5 ভোল্ট সমান আমরা বলতে পারি লজিক্যালি 5 ভোল্ট ইজ কম্পারেবল টু আমার লজিক 1, আর 0 ভোল্ট ইজ কম্পারেবল টু কত? Zero. লজিক 0। তার মানে যখন আমরা ইনপুটের সঙ্গে আউটপুটের একটা আমরা তুলনা করছি, ইনপুট ভি ইন আর এদিকে আমরা ভি আউট লিখছি, তখন আমরা কি বলতে পারি? এর মধ্যে ধরো আমার ইনপুটে ধরো আমার 1 দিলে আউটপুট আমরা 0 পাচ্ছি, আবার ইনপুটে যদি 0 দিই তাহলে আউটপুটে 1 পাচ্ছি। তার মানে এটা কিসের মতো বিহেভ করছে? এটা হচ্ছে আমার একটা নট গেটের মতো বিহেভ করছে। মানে আমরা এই যে সিম্বলিক অর গেট গুলো, এগুলোতে কি সিমস থাকে, অন্য কিছু কনফিগারেশন থাকে? হ্যাঁ, ওই রকমই সিমস বা কোনো ইলেকট্রনিক ডিভাইস এগুলো দিয়েই তৈরি করা হয়, মানে এর ভেতরে ইন্টারনাল সার্কিট অত আমরা দেখতে হবে ইন্টারনেটে, তাহলে ঠিক আছে। এবার ব্যাপারগুলোকে তোমার সিমস দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? সিমস ছাড়া এগুলো নর্মাল ট্রানজিস্টার দিয়েও করা যেতে পারে। और गेट বিলাস কোথায় যাচ্ছিস রে? বিলাস কোথায় যাচ্ছিস? এই সাউন্ড এই করো। আচ্ছা, এই দেখো অর গেট, দেখেছো? অর গেটের মধ্যে ভেতরে এত সব ইয়ে আছে, মানে ভেতরে সব এত কিছু মসফেট আছে, মসফেট দিয়েও করা যায়, আবার ট্রানজিস্টার দিয়েও দেখো করেছে, এবং ট্রানজিস্টার দিয়েও করা যায়, মসফেট দিয়েও করা যায়। সবসময় যে মসফেট দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, হ্যাঁ, সিমস দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। সিমস দিয়ে করলে মানে জায়গা জিনিসটা কম্প্যাক্ট হবে, জিনিসটা অনেক পারফরমেন্স আরো ভালো হবে, কিন্তু নর্মাল ট্রানজিস্টার দিয়েও করা যায়। দেখো তোমরা এখানে সার্কিটে দেখতে পাচ্ছ, ডায়োড দিয়েও করা যায়। এই সার্কিটগুলোকে আমরা ডায়োড দিয়েও করতে পারি, ট্রানজিস্টার দিয়েও করতে পারি, ধর মসফেট দিয়েও করতে পারি, ঠিক আছে? মানে বিভিন্ন ভাবে করা যায়। কিন্তু অর গেটের যে কনফিগারেশন বা অ্যান্ড গেট বা নট গেট, এই সমস্ত লজিক গেটগুলোকে আমাদের যা সমস্ত কিছু পড়েছি আমরা এর আগে বা এই সেমিস্টারে যে সমস্ত ডিভাইস পড়েছি, ডায়োড, ট্রানজিস্টার, মসফেট, সিমস, সবকিছু দিয়েই করা যায়। এবার যত ভালো জিনিস দিয়ে করবে তত তার পারফরমেন্সটা আরো ভালো হবে, এটুকুই, ঠিক আছে? এবার ইমপ্লিমেন্ট কিন্তু বিভিন্ন রকম ভাবে এগুলোকে করা যেতে পারে। তার মানে আমি যেটা বলতে চাইলাম যে এই জিনিসগুলোকে আমরা সিম্বলিক্যালি এইভাবে দেখাচ্ছি, সিম্বলিক্যালি এরকম দেখাচ্ছি, তার মানে এই নয় যে এটা কোনো একটা জিনিস বা এটা কোনো একটা ডিভাইস, তা কিন্তু নয়। এটা জাস্ট একটা সিম্বল, এই সিম্বলের মাধ্যমে, বা তোমরা মনে করতে পারো এটা একটা ডায়োড, তা কিন্তু নয়, ঠিক আছে? বা ডায়োডের মতো দেখতে লাগছে সেরকম কিন্তু ভেবো না। মানে এটা জাস্ট একটা সিম্বল, যে সিম্বলের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে আমরা যদি আমরা ইনপুটে যা দেবো আউটপুটে তার রিভার্স পাবো। এটা হচ্ছে আমাদের একটা নট গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে নট গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল খুব সিম্পল, ট্রুথ টেবিল কিছুই নেই এখানে। আমাদের ইনপুট বলতে হবে এ, আর এটাকে ধরো আমরা ইনপুট বলে ডিনোট করলাম, এ ইজ ইকুয়াল টু, সাপোজ আমরা ইনপুট বলছি, সাপোজ এরকম বলি, এদিকটা হলো ধরো ইনপুট, এটাকে সাপোজ আমরা এ দিয়ে ডিনোট করছি, আবার এদিকটা ধরো আউটপুট।
আউটপুটকে ধরো আমরা এ কমপ্লিমেন্ট দিয়ে ডিনোট করছি, আউটপুটকে আমরা ধরো এ কমপ্লিমেন্ট দিয়ে ডিনোট করছি। তাহলে ইনপুটে যদি আমরা ধরো 0 দিই, আউটপুটে আমরা 1 পাবো, আর ইনপুটে যদি আমরা 1 দিই, আউটপুটে আমরা 0 পাবো। এই হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল। এই জিনিসটা যেটা পেলাম এটাকে বলা হয় ট্রুথ টেবিল অফ নট গেট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের নট গেটের ক্ষেত্রে। নট গেটের ক্ষেত্রে এই জিনিসটা আমরা জানতে পারলাম যে নট গেটে যদি আমরা ইনপুটে যা দেবো, আউটপুটে কিন্তু তার রিভার্স পেয়ে যাবো, উল্টানো জিনিসটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আরেকটা গেট আমি বলেই দিই আজকে। আরেকটা গেট হচ্ছে ধরো আমাদের অর গেট। আমি এই গেটটা বলে আজকে শেষ করবো। আরেকটা হচ্ছে অর গেট। অর গেটের ব্যাপারটা কি? অর গেটের মধ্যে আমরা যা ইনপুট, ধরো দুটো ইনপুট দিতে পারি বা দুয়ের বেশি সংখ্যকও দিতে পারি, আমরা দুটো দিয়ে এখানে বোঝাচ্ছি। হ্যাঁ, দুটো দিয়ে আমরা বোঝাচ্ছি। তো প্রথমে সিম্বলটা এঁকে নেবো। অর গেটকে সিম্বলিক্যালি এইরকম ভাবে দেখানো হয়, এইরকম ভাবে একটা অর গেটকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এইটা হলো তার আউটপুট এবং এখানে দুটো ইনপুট, এটা একটা ইনপুট, এটা হলো আরেকটি ইনপুট। ঠিক আছে, এখন দুটো ইনপুটের মধ্যে আমরা ধরো একটা ইনপুটে সাপোজ এ দিচ্ছি, আর একটা ইনপুটে ধরো আমরা বি দিচ্ছি, আর আউটপুট যেটা পাচ্ছি আউটপুটটাকে সাপোজ আমরা ওয়াই বলছি, আউটপুটটাকে আমরা ওয়াই বলছি। তাহলে লজিক যেটা অর গেট, অর গেটটা হচ্ছে আমি কার সঙ্গে কম্পেয়ার করলাম? অর গেটটাকে আমি এই যে ছবি এঁকেছিলাম প্যারালাল কম্বিনেশনের সঙ্গে কম্পেয়ার করছি। এই যে প্যারালালটা, এটার সঙ্গে কম্পেয়ার করছি। মানে যখন আমার দুটো 0 তখন আউটপুট 0, বাকি যখন যে কোনো একটা ইনপুট যদি হাই হয়ে যায়, যে কোনো একটা ইনপুট যদি হাই হয়ে যায় অথবা দুটোই যদি হাই হয়, সেই সমস্ত ক্ষেত্রে আউটপুট কিন্তু হাই হয়। মানে প্যারালাল তাহলে a প্লাস b হবে, a প্লাস b। ঠিক আছে, এটাকে আমরা a প্লাস b ওইভাবে ডিনোট করতে পারি। ঠিক আছে, তো এটার ফার্স্টে আমরা ট্রুথ টেবিলটা লিখবো। এটার এক্সপ্রেশন যেটা হবে, এটার এক্সপ্রেশন হবে a প্লাস b। ঠিক আছে, এই যে a প্লাস b, এই যোগটা কিন্তু আমাদের যেরকম আমরা নর্মাল ধরো যোগ করে দিই, ধরো আমাকে 10 আর 15 যোগ করে দিলাম 25 হয়ে গেল, এরকম টাইপের যোগ নয় কিন্তু। মানে এই এটা বুলিয়ান অপারেশনটা, অ্যালজেব্রা। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা একটু আলাদা। এই অ্যালজেব্রার কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা পরের ক্লাসে বলবো। ঠিক আছে, তো আপাতত এটা ধরে রাখো, এটা হচ্ছে অর। ঠিক আছে, এটাকে আমরা লজিক্যাল মানে নর্মাল সামের মতো এটাকে ভেবো না, এটা হচ্ছে অর অপারেশনের জন্য আমরা ইউজ করছি। এ এবং বি এর অর সিম্বল হচ্ছে এইটা। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে আমরা অর অপারেশন করছি এবং আউটপুট ওয়াই পাচ্ছি। এবং তার ক্ষেত্রে আমাদের লজিকটা মানে ট্রুথ টেবিলটা যদি আমরা আঁকি, তাহলে ট্রুথ টেবিলটা কিরকম হবে? ট্রুথ টেবিলটা হবে আমাদের এরকম। এখানে আমাদের দুটো ইনপুট আমরা ইউজ করেছি এবং একটি আউটপুট। ধরো একটা ইনপুট হলো এ, আর একটা ইনপুট হলো আমার বি, আর একটা আউটপুট হলো আমার ধরো ওয়াই। তাহলে ইনপুট যখন আমার 0, এ যখন 0, বি যখন 0, আউটপুটও তখন 0, আউটপুটও তখন আমার 0 হচ্ছে। ঠিক আছে, চারটে সিচুয়েশন আমার আসবে। এটা একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন, আর এটা হচ্ছে লাস্ট সিচুয়েশন। তাহলে সিচুয়েশন ওয়াইজ আমরা এক এক করে দেখে নেবো। যদি আমার ইনপুট এটা 0, বিটা 1 হয়, তখন আউটপুট হবে আমার 1। ইনপুট এ যখন 1, বি যখন 0, আউটপুট হবে আমার 1। আর দুটোই যখন 1, তখনও আমার আউটপুট 1ই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই যে টেবিলটা লিখলাম, এটা হচ্ছে ট্রুথ টেবিল। এটা কি? ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল অফ অর গেট। তো এখানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আউটপুটটা ট্রু হয়ে যাচ্ছে। যে কোনো একটা যদি হাই হয়, যে কোনো একটা যদি হাই হয়ে যায়, তখনই আমাদের আউটপুটটা হাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দুটো গেট দেখলাম আজকে, আর সিম্বলটা দেখে রাখবে। এই সিম্বল পরে ইউজ হবে অর গেট এবং নট গেট, দুটো আমরা দেখলাম আজকে। ঠিক আছে, এবার এই যে অর গেট, এটাকেও এরকম ভাবে আমরা বিভিন্ন ইলেকট্রনিক যে ইকুইপমেন্ট আমরা পড়েছি, যেরকম হচ্ছে ট্রানজিস্টার, ট্রানজিস্টার দিয়েও করা যেতে পারে, ট্রানজিস্টার দিয়েও এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, আবার ডায়োড দিয়েও এরকম ভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সিমস দিয়েও এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে এগুলোকে করা যেতে পারে, সেগুলো আমাদের এখানে পড়ার বিষয় নয়। আমরা পরে যখন একটা চ্যাপ্টারে ট্রানজিস্টার লজিক বলে একটা চ্যাপ্টার আছে, সেই জায়গায় আমরা দেখবো যে বিভিন্ন ট্রানজিস্টারের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন লজিক গেট ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা পরবর্তী চ্যাপ্টার আমরা পরে দেখবো। ঠিক আছে, আপাতত আমাদের এই চ্যাপ্টারে আমরা দেখে নেবো লজিক সার্কিট এবং এদের ট্রুথ টেবিল এবং এগুলোকে কিভাবে ইউজ করা যায়।
এদের অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখবো।